দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয়টি আলোচনা করব, আপনারা দেখেছেন যে সিপিআইএমের যে 24তম যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবং এই সম্মেলনকে সামনে রেখে সিপিএম কর্মীদের যে একটা আত্মবিশ্বাস আজকে পরিলক্ষিত হয়েছে আগরতলা শহরের বুকে, তা রাজ্যের আপামর জনগণ আপনারা দেখতে পেয়েছেন। আজকে সিপিআইএমের এই সম্মেলন থেকে একটা বার্তা কিন্তু উঠে এসেছে যে রাজ্যের মানুষ বা বামফ্রন্টের যে সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু ফিল্ডে ওনারা কাজ করছেন, এবং তার যে একটা রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আজকে এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের মানুষ পরিলক্ষিত আপনারা করতে পেরেছেন। আজকে এই সম্মেলনকে ঘিরে অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বামফ্রন্ট থেকে বলা হচ্ছিল একটি জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে এই সম্মেলন ঠিকভাবে করা যায় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম কর্মীরা আসবেন এবং তার জন্য একটা জায়গা ওনাদের জন্য বরাদ্দ করার কথা জিতেন চৌধুরী বারবার বলেছেন। প্রথমত আস্তাবল ময়দান তথা বিবেকানন্দ ময়দানকে ওনারা চেয়েছিলেন, কিন্তু সেখানে মেলা থাকাতে, সরকারি একটা মেলা থাকাতে সেই জায়গা দেওয়া হয়নি বা পারমিশন দেওয়া হয়নি সিপিআইএমকে। পরবর্তী সময়ে ওনারা উমাকান্ত ময়দান চেয়েছিলেন, কিন্তু সেই উমাকান্ত ময়দানও পরবর্তী সময়ে হয়নি। পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ওনারা জমায়েত করবেন। পুলিশ থেকে একটা ভার্বেলি একটা পারমিশন দেওয়া হয়েছিল এবং তার উপর ভিত্তি করে ওনারা ওরিয়েন্ট চমনিতে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে এই সম্মেলন ওনারা করেছেন। গতকালের এই সম্মেলন থেকে রাজ্যের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটা প্রায় 180 ডিগ্রি কিন্তু উল্টে গেছে। কারণ আমরা অনেকে যখন আমরা খবর করতে যাই, তখন আমরা দেখি যে যে সকল কর্মীরা আজকে এই জনসমাবেশে বা এই জমায়েতে উপস্থিত হয়েছেন, ওনারা কিন্তু অবশ্যই বলতে গেলে একদম সিপিআইএম দলের একদম ডেডিকেট কর্মী বা সিপিআইএমকে ওনারা ভালোবাসেন। সেই কারণে ওনারা সেদিন সম্মেলনে কিন্তু উপস্থিত হয়েছিলেন। এবং এই সম্মেলনকে সামনে রেখে, যেটা আমি বললাম যে বামফ্রন্টের যে নিচের লেভেলের বা নিচু স্তরের যে কর্মীরা ওনারা এখনও আত্মবিশ্বাসী, সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। হাজার হাজার মানুষ গতকালকের এই সম্মেলনে বা এই জমায়েতে ওনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখেছেন আমাদের খবরের মাধ্যমে, যেখানে জিতেন চৌধুরী যখন উনি বক্তব্য রাখতে মঞ্চে উঠেন, উনি কিন্তু বারবার বলেছেন যে সিপিআইএম কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে, যাতে সিপিআইএম কর্মীরা এই সম্মেলনে উপস্থিত হতে না পারেন। কিন্তু সিপিআইএম কর্মীরা বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে ওনারা জমায়েতস্থলে উপস্থিত হয়েছেন। একটা সময় আমরা এও পরিলক্ষিত করি যে আগরতলা যে রেল স্টেশন রয়েছে, সেখানে যখন কর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে ওনারা নামেন, তখন ওনারা আগরতলাতে তথা ওরিয়েন্ট চমনিতে বা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আসার জন্য ওনারা কোনো গাড়ি পাননি। ওনাদের অভিযোগ রয়েছে পার্টি থেকে যে কোনো ধরনের অটো বা টমটম বা কোনো গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, বা সেখানে কোনো ধরনের গাড়ি পরিলক্ষিত হয়নি স্টেশনের সামনে। তাই ওনারা বাধ্য হয়ে পায়ে হেঁটে আগরতলা রেল স্টেশন থেকে ওনারা জমায়েতস্থলে গেছেন। এই সম্মেলনে বামফ্রন্ট যে একটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়ে গেছে 2028কে সামনে রেখে। কারণ এখন বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। বিজেপি দাবি করছে যে রাজ্যে ওনারা উন্নয়ন করছেন, বেকারদেরকে ওনারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, এবং বিভিন্ন কর্মযজ্ঞ চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। কিন্তু যখন আমরা মঞ্চে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যগুলো আমরা শুনলাম, বা আপনারা যারা শুনেছেন, উনি কিন্তু বারবার অভিযোগ করছেন যে উন্নয়ন হচ্ছে শুধু মুষ্টিমেয় কয়েকজন মণ্ডলের যারা কর্মীরা যারা রয়েছেন ওনাদের কিছু
উচ্চ আধিকারিকদের বা নেতা মন্ত্রীদের, যেটা উনি বলার চেষ্টা করেছেন। উনি এও বলেছেন যে আমাদের কাছে দাবি করা হয় যে আপনারা প্রমাণ দিন যে আমরা যে টাকা পয়সা আমরা রোজগার করছি তা প্রমাণ দিন। তো জিতেন চৌধুরী সেদিন ওনার বক্তব্যে বলেছেন যে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা মানুষের ভাবভঙ্গি দেখার পর বা তাদের বাড়িঘর দেখার পর বা তাদের চলন বলন দেখার পর সেটা বাস্তবে উপলব্ধি করা যায় যে ওনাদের কাছে পয়সা বা ওনাদের যে ব্যাংক ব্যালেন্স কতটুকু রয়েছে সেটা সহজেই অনুমান করা যায়। যে সকল মণ্ডলের লোকেরা, কিছু কিছু লোকের, আমি সবার কথা উনিও বলেননি আমিও বলছি না, মণ্ডলের কিছু কিছু লোকেরা বা কিছু কিছু নেতা বিধায়ক মন্ত্রীরা, ওনারা আগে ওনাদের কাছে কিছুই ছিল না, এক প্রকার ওনারা দিন এনে দিনে খেতেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে ওনাদের কাছে পয়সার পাহাড় আজকে ওনারা জমিয়েছেন, ব্যাংক ব্যালেন্স স্ফীত করেছেন। এই কথাই জিতেন চৌধুরী, যিনি সিপিআইএমের পার্টি সম্পাদক, উনি কিন্তু ওনার বক্তব্য এই কথা প্রকাশ করেছেন যে এখন বর্তমানে যে রাজ্যে নাচ গান হচ্ছে, অনেকে নাচ গান নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু বেকার যুবক বা মহিলাদের যে একটা আর্তনাদ তা শোনার সরকারের কোনো সময় নেই, সেটাই কোনো না কোনোভাবে ওনারা বলার চেষ্টা করেছেন। পাশাপাশি জিতেন চৌধুরী আরও একটি বক্তব্য এখানে উনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে তিপ্রামথা। উনি বলেছেন বিজেপি ত্রিপুরা রাজ্যে অনেক আগেই চলে গেছে, কিন্তু তিপ্রামথার কারণে হয়তো কোনো না কোনোভাবে উনি বোঝানোর চেষ্টা করেছেন তিপ্রামথার কারণে বামফ্রন্ট এবার 2023 সালে ক্ষমতায় ওনারা আসতে পারেনি। কিন্তু তাই উনি বলেছেন যে এই তিপ্রামথা বা আইপিএফটি উনি বলেছেন সেটা হচ্ছে টিওজিএস থেকে বেরিয়েছে এবং টিওজিএস থেকে বেরিয়ে বিভিন্ন নামে ওনারা রাজনৈতিক একটা পটভূমি ওনারা তৈরি করেছেন। আজকে বর্তমান সময়ে উনি উল্লেখ করেছেন এবং উনি ওনার বক্তব্যে বা উনি ওনার ভাষণে বলেছেন যে তিপ্রামথা এখন তিপ্রাসাকে এটিএম মনে করছে এবং থাংসাকে উনি পাসওয়ার্ড বলে আখ্যা করেছেন। এইভাবে জনজাতি অংশের মানুষদেরকে আমাদের ত্রিপুরা রাজ্যে এই সকল যারা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করে নিজেদের যে ধন সম্পত্তি সেগুলো বাড়িয়ে নিচ্ছে, কিন্তু রাজ্যের প্রত্যন্তের বা বিভিন্ন এলাকার যারা জনজাতি অংশের মানুষরা যারা রয়েছেন তাদের জন্য তিপ্রামথা কোনো কিছুই করছে না। পাশাপাশি জিতেন চৌধুরী আরও বলেছেন যে রাজ্যের বেকার যুবক যুবতীরা আজকে বিভিন্ন জায়গায় হন্য হয়ে ঘুরছেন, পড়াশোনা করে পাশ করে ওনারা কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থাটুকু ওনারা করতে পারছেন না। কিন্তু রাজ্যের যে এই সকল সমস্যাগুলো রয়েছে সেইগুলো রাজ্য সরকার ভালোভাবে মানুষের হয়ে কাজ করুক। পাশাপাশি উনি বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলেছেন বিজেপির, এবং সেই জায়গায় উনি অনেক কিছু বলার চেষ্টা করেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। পরবর্তী সময়ে রাজ্যের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, উনি বলেছেন যে যারা সিপিএম কর্মীদেরকে এইভাবে জোর করে আটকে রাখা যায়নি, যাবে না এবং ভবিষ্যতেও যাওয়া এ ধরনের ঘটনা সংঘটিত হবে না। কারণ কি, সিপিএম কর্মীরা একবারে মনে প্রাণে ওনারা পার্টিকে ভালোবাসেন। আজকের দিনে ওনারা ওখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হওয়ার ফলে উনি বলেছেন যে সিপিএম কর্মীদেরকে কখনোই আটকানো যাবে না। পাশাপাশি জিতেন চৌধুরীর কথা আরেকটি কথা এখানে বলার দরকার ছিল। জিতেন চৌধুরী বারবার বলেছেন আজকে ওনাদের এই জমায়েতের কারণে এই অরিন্দ চৌমনি বা রবীন্দ্র শতবার্ষিকী ভবন এলাকায় যেভাবে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়েছে গতকালকের এই মিটিংয়ের ফলে, তার জন্য উনি কিন্তু ক্ষমা প্রার্থী হয়েছেন। উনি বলেছেন আমরা চাইনি এখানে মিটিং করার, কিন্তু আমরা বাধ্য হয়ে এখানে আমাদের এই মিটিং করতে হয়েছে। মানিক সরকারের কথা আমি আপনাদেরকে বললাম, মানিক সরকার বারবারই উনি ওনার কেন্দ্রীয় নেতৃত্বের উপর উনি জোর আক্রমণ চালিয়েছেন, উনি ওনার কথা বলেছেন এবং এই সরকারকে জনবিরোধী সরকার বলে উনি আখ্যায়িত করেছেন।
এখন গতকালকের যে ধরনের ঘটনা আমরা মানে দেখতে পেয়েছি, একটা জনপ্লাবন বললে ভুল হবে না। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওনাদের বক্তব্য আমরা ক্যামেরাতে দেখাইনি। হয়তোবা ওনাদের বক্তব্য হচ্ছে, যদি আমরা ওনাদের বক্তব্যগুলো তুলে ধরি তাহলে ওনাদের অসুবিধে হতে পারে, তাই আমরা সেই বক্তব্যগুলো আমরা তুলে ধরলাম না। ওনাদের বক্তব্য হচ্ছে, আমার এলাকা থেকে আরও অনেকজন লোক আসতো, কিন্তু ওনারা আসতে পারেননি, কারণ অনেকে ডরে ভয়ে ওনারা বাড়ি থেকে বের হতে সাহস পাননি। একজন আমাকে বলেছেন যে, রাজীব দা, আপনি যে ধরনের লোক সমাগম আজকে আগরতলার বুকে আপনি দেখতে পেয়েছেন, সেটা 4 ভাগের 1 ভাগ। যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতে পারতেন, তাহলে আগরতলা শহরে বামফ্রন্ট কর্মীদের তথা সিপিআইএম কর্মীদেরকে জায়গা দেওয়া সম্ভব হতো না। সেটা সাধারণ যারা পার্টি কার্যকর্তারা যারা রয়েছেন সিপিএমের, ওনারা আমাদের ক্যামেরার সামনে বলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেগুলো তুলে ধরছি না। পাশাপাশি আপনারা জানেন, জম্পুজলয় এলাকায় তথা খুমলুং এলাকায় বিভিন্ন পার্টি কার্যকর্তাদের উপর আক্রমণ হয়েছে। তারপর অমরপুরে সেখানে বিএমএসের কর্মীরা গন্ডাছড়া, রাইসাবাড়ি, মন্দিরঘাট ওই সকল এলাকা থেকে যখন গাড়িগুলো আসছিল, সেই গাড়িগুলোকে বিএমএসের কর্মীরা সেখানে আটকে দেয় এবং 10টা পর্যন্ত সেখানে আটকে রাখে এই সকল বাসগুলোকে বা বিভিন্ন ধরনের গাড়িগুলোকে, যার ফলে ওই এলাকা থেকেও মানুষ আসতে পারেনি, যেটা অভিযোগ করেছেন সাধারণ যারা যাত্রীরা যারা রয়েছেন, ওনারা অভিযোগ করেছেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে, কিন্তু এই মুহূর্তে এটা বলতেই হচ্ছে যে বামফ্রন্ট আবার তাদের পুরনো জমি ওনারা ফিরে পেয়েছেন। জিতেন চৌধুরী আরও বলেছেন যে বামফ্রন্ট আগেই চলে আসতো, অনেক জায়গায় কর্মীদেরকে ভোট দিতে বাধা দান করেছে শাসক দল, যার কারণে ওনারা ভোট দিতে পারেননি এবং তীব্রমতা এখানে গেম খেলেছে, যার কারণে সিপিএম তথা সিপিআইএম ওনারা 2023 সালে ক্ষমতায় আসতে পারেনি। এই অভিযোগগুলো ওনারা শাসক দলের প্রতি তথা সরকারের বর্তমান সরকারের প্রতি ওনারা আঙ্গুল তুলেছেন। এইভাবে ওনারা বক্তব্য রাখার চেষ্টা করেছেন এবং যেটা আপনারাও শুনেছেন। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি কিন্তু এই সকল অভিযোগগুলোকে খণ্ডন করেছেন। উনি বলেছেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে, ডক্টর মানিক সাহা বলেছেন যে প্রকাশ করাত, উনি নাম মেনশন করেনি, উনি বলেছেন যে বামফ্রন্টের যারা রয়েছেন তাদের চোখের অপারেশন প্রয়োজন রয়েছে, কারণ তাদের চোখে ছানি পড়েছে বলে সেটা উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন আজকে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টও আজকে উনি চোখে দেখতে পাননি, যারা বিরোধীতে যারা রয়েছেন। পাশাপাশি এয়ারপোর্ট থেকে আগরতলা পর্যন্ত এই পটপট করে এই প্রকাশ করা যে এসেছেন ওনাদের দলীয় পতাকা উত্তোলন করে, সে পতাকাও উনি লক্ষ্য করতে পারেননি। তো উনি বলার চেষ্টা করেছেন যে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন বামফ্রন্ট তথা বিরোধীরা দেখতে পায় না, সমালোচনার জন্যই ওনারা সমালোচনা করছেন। পাশাপাশি উনি এও বলার চেষ্টা করেছেন যে রাজ্যের বিরোধী দল, রাজ্যে যারা সাধারণ মানুষরা যারা রয়েছেন, ওনাদেরকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ওনাদেরকে কনভার্ট করার চেষ্টা করছেন। সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ উনি উল্লেখ করেছেন। তো আমি আর বেশি দূর যাব না, কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি। গতকাল মানিক সরকার বলেছেন যে পুলিশ থেকে নাকি ওনাদেরকে বলা হয় যে আপনারা কমিটমেন্ট দিন, আপনাদের এই জনসমাবেশে 3000 লোকের বেশি হবে না। তো মানিক সরকার বলেছেন এটা আমরা কি করে বলতে পারি যে 3000 লোক আসবে না, 4000 লোক আসবে না, 5000 লোক আসবে। তো সে জায়গায় উনি বলেছেন এটা পুলিশের কোনো দোষ নেই, সেটা যারা বর্তমানে ক্যাবিনেটে যারা রয়েছেন বা যারা সরকারে রয়েছেন বা যারা নেতৃত্বে রয়েছেন, ওনাদের অঙ্গুলি হেলনের কারণে আজকে পুলিশ এই ধরনের ভূমিকা নিতে বাধ্য হয়েছে, যেটা উল্লেখ করেছেন বা ওনার ভাষণে বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এভাবে গতকালকের ঘটনা যে আমরা দেখলাম, এই 24তম সিপিআইএমের যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনকে ঘিরে মানুষের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবং বামফ্রন্ট যে
পুরনো যে হারানো যে জমি রয়েছে সেই জমিটা কোনো না কোনোভাবে ওনারা ফিরে পেয়েছেন। ওনাদের মনোবল বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখছে না 2028 সালের জন্য। এখন শাসক দল কি করবে এই মুহূর্তে, তাদের কি ধরনের পরিকল্পনা থাকবে, ওনারা মানুষের কাছে কি নিয়ে যাবেন, কারণ গতকালকে যে বাঁধ ভাঙা মানুষের যে একটা প্লাবন আগরতলা শহরে আমরা দেখতে পেয়েছি, সেটা কোনো না কোনোভাবে শাসক দলকে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। কারণ মাইকে ভাষণ অনেকেই দিয়ে থাকেন নেতা নেত্রীরা, কিন্তু বাস্তবে কি রয়েছে সেটা কিন্তু জনসমাবেশ দেখলেই আমরা অনায়াসে আমরা বুঝতে পারি। সামনেই 2028 নির্বাচন, এই নির্বাচনে সিপিএম তথা সিপিআইএম তথা বামফ্রন্ট যে ওনাদের পুরনো হারানো জমি যে ওনারা ফিরে পেয়েছেন, সেটা একটা একটা ভালো দিক সিপিআইএম। এবং এই সম্মেলন থেকে অনেকে অপেক্ষা করছেন, কারণ বিজেপিতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ওনাদের যে প্ল্যান, ওনারা মণ্ডল সভাপতি নির্বাচন করেছেন। ওনাদের বয়স সীমা ছিল 45 বছর। 45 বছরের নিচে যারা রয়েছেন তারাই মণ্ডল সভাপতি হতে পারবেন। এর উপরে যারা রয়েছেন তারা অন্য ক্ষেত্রে যাবেন। কিন্তু বামফ্রন্টের গতকালকের যে জনসমাবেশ হয়েছে, সেই জায়গায় আমি যেটা বারবার বলি, বামফ্রন্টের এই জায়গাতে অনেকে আমাকে বলেছেন, সেই ওনাদের বক্তব্যই আমি আমার এই আলোচনায় রাখছি। ওনাদের বক্তব্য হচ্ছে বামফ্রন্টের মধ্যে অনেকেই রয়েছেন যারা 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, ওনারাও এখনও ওনাদের পদ আঁকড়ে বসে আছেন। তার ফলে সিপিআইএমের যে ইয়ং জেনারেশনের যারা ছেলেমেয়েরা যারা রয়েছেন, যারা ডেডিকেশন নিয়ে ওনারা সিপিআইএমকে করছেন, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না বলে অনেক পার্টি কর্মী আমাদের কাছে কিন্তু উল্লেখ করেছেন। আমি বারবার বলছি, ওনাদের বক্তব্য আমি তুলে ধরতে পারবো না, কারণ ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা যে বক্তব্যগুলো রাজীবদা আপনাদের কাছে রাখছি সেগুলো আপনারা তুলবেন না। তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। বিজেপি বা বর্তমান আমাদের এখানে যে মণ্ডল সভাপতি নির্বাচিত করেছে, সেখানে কিন্তু একটা বয়স সীমা ওনারা নির্ধারণ করে দিয়েছেন যে 45 বছরের নিচে হতে হবে মণ্ডল সভাপতি, কিন্তু বামফ্রন্টের ক্ষেত্রে এরকম নয়। গতকালকেও আমরা দেখতে পেয়েছি যে অনেক এইজ যারা লিডার রয়েছে, যারা বিগত অনেক বছর ধরে বামফ্রন্টকে নেতৃত্ব দিচ্ছে, ওনারাও কিন্তু সেদিন ছিলেন এবং বিভিন্ন দলীয় যে কর্মকাণ্ড রয়েছে ওনারা কিন্তু করছেন দায়িত্ব নিয়ে। তাই ওনাদের বক্তব্য সাধারণ যারা পার্টি কর্মীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে গতকালকে এসেছেন এই সম্মেলনে, ওনাদের বক্তব্য হচ্ছে বামফ্রন্ট এই দিকটা অবশ্যই ওনাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। কারণ 20 বছর আগে বা 25 বছর আগের যে ধরনের রাজনীতি চলতো, সেই রাজনীতি আর এখন নেই। এখন ইয়ং এনার্জেটিক ছেলেদেরকে সামনের দিকে আনতে হবে, তাহলেই বামফ্রন্টের যে ফ্লো রয়েছে সেটা আগের তুলনায় অনেকটা বাড়বে। এবং যার ফলে বামফ্রন্ট নেতৃত্বকে এখন চিন্তা করতে হবে যে ওনারা কি করবেন। ওনারা কি যুব সমাজ যুব যারা রয়েছেন তাদেরকে সামনের দিকে এগিয়ে দেবেন এবং ওনারা পেছনে থেকে গার্জিয়ানের ভূমিকা পালন করবে, সেদিকটা করবে না ওনারাই নেতৃত্ব দেবেন, সেটা সম্পূর্ণ পার্টির বিষয়, সেটা পার্টি চিন্তা করবে। সিপিএম পার্টি ওনাদের যে সংগঠন রয়েছে বা ওনাদের যে সাংগঠনিক যারা কার্যকর্তারা যারা রয়েছেন বা যারা আধিকারিকরা যারা রয়েছেন, ওনারা চিন্তা করবেন। কিন্তু মানুষের যে বক্তব্য যে সিপিআইএমে এখনও বয়স্ক লোকদের দাপাদাপি বেশি রয়েছে এবং এবার বামফ্রন্ট কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যুবকদের স্থান দিয়েছে, কিন্তু মানুষের বক্তব্য আছে আরও বেশি করে দিতে হবে যাতে সিপিআইএম 2028 সালের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। বিজেপি কিন্তু নিয়েছে, সেটা আপনারা মণ্ডল সভাপতি নির্বাচনের সময় আপনারা প্রত্যক্ষ করেছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি আলোচনা এই কারণেই করলাম যে সিপিআইএমের যে 24তম যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনে মানুষের যে ঢল, সিপিআইএম কার্যকর্তাদের যে ঢল, কারণ আমরা সবাই জানি গতকালকে যারা সিপিআইএমের হয়ে এই জনসমাবেশে যোগ দিয়েছেন, ওনারা কিন্তু ডেডিকেটেডলি সিপিআইএমকে ভালোবাসেন। অনেক রক্ত চক্ষু উপেক্ষা করে ওনারা কিন্তু গতকালকের এই সমাবেশে যোগদান করেছেন। তো সে জায়গায় সিপিআইএমের এখন একটা ফ্লো অবশ্যই তৈরি হয়েছে 2028 সালের জন্য। ওনাদের একটা বড় একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই মুহূর্তে মানুষের কাছে যাওয়ার জন্য। এখন ওনারা কিভাবে ওনাদের স্ট্র্যাটেজি 2028 সালের জন্য নেন
সেটা অবশ্যই নির্ভর করবে দলীয় নেতৃত্ব এবং পলিট ব্যুরো যারা নেতৃত্ব যারা রয়েছেন ওনাদের উপর। পাশাপাশি বিজেপি প্রসঙ্গে যদি আমি এখন বলি, বিজেপি অনেক প্রেস কনফারেন্স করেন, ক্যাবিনেটের দু একজন মন্ত্রী রয়েছেন, ওনারা প্রেস কনফারেন্স নিয়ে ব্যস্ত থাকেন। ওনারা যে সকল বক্তব্যগুলো বলছেন এবং যে ধরনের রিক্রুটমেন্টের কথা ওনারা বলছেন, আদতে বাস্তবে সেগুলো কি বাস্তবায়িত হচ্ছে? মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে এবং ধীরে ধীরে সাংবাদিকরাও, আমরাও যারা রয়েছি, আমরাও সেগুলো পয়েন্ট আউট করে রেখেছি যে আপনারা যে বক্তব্যগুলো প্রেস কনফারেন্সে আমাদের মাধ্যমে রাজ্যের যুবক যারা রয়েছেন বা যারা যুবারা যারা রয়েছেন তাদের জন্য আপনারা বলছেন, কিন্তু বাস্তবে আপনাদের যে বক্তব্যগুলো সেগুলো কি আদতে বাস্তবায়িত আপনারা করছেন? সেটা কিন্তু এখন ধীরে ধীরে মানুষ আরো বেশি করে বেকাররা প্রশ্ন তৈরি করবে। অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থার কথা রাজ্য সরকার বারবার বলছে যে এখানে ওনারা কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, কিন্তু গতকালকের এত বড় একটা জনসমাবেশ দেখে, বেকারদের এত উপস্থিতি দেখে, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেটা বিজেপি কিভাবে ম্যানিপুলেট করবে সেটা বিজেপি নেতৃত্ব অবশ্যই ভালোভাবে চিন্তা করবে। পাশাপাশি রাজ্যের মানুষ কিন্তু সচেতন। আমি রাজ্যের মানুষকে সম্মান করি এবং ওনাদেরকে আমি প্রণাম করি, কারণ কি ওনারা কিন্তু 2018 সালে ভোট দিয়ে এবং ভালো আসনে বিজেপিকে ক্ষমতার মসনদে বসিয়েছে। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষরা, আপনারা প্রচণ্ড সচেতন। আপনারা অনেক সরকারকে আমাদের ত্রিপুরা রাজ্যে এনেছেন, যে বিজেপির কিছুই ছিল না সেই বিজেপি আজকে ক্ষমতায় রয়েছে। তো সে জায়গায় দু টার্মসে বিজেপি ক্ষমতায় রয়েছে, কিন্তু 2023 সালের যে ধরনের আসন সংখ্যা আমরা লক্ষ্য করতে পারি, সেখানে তিপ্রামথার একটা বড় ভূমিকা ছিল। সেটা বারবার জিতেন চৌধুরী থেকে শুরু করে সবাই বলেছেন এবং আপনারাও দেখেছেন, সেটার মধ্যে বলার অপেক্ষা রাখছে না। জিতেন চৌধুরী বারবার বলেছেন যে তিপ্রামথা যদি গেম না খেলতো সে সময়, তাহলে পরিস্থিতি বা রেজাল্ট অন্যরকম হতো। তো এই মুহূর্তে বিজেপির সংগঠন কতটা রয়েছে প্রত্যন্তে বা গ্রামে বা এডিসিতে, সেটা কিন্তু বিজেপির যারা নেতৃত্ব যারা রয়েছেন, যারা সংগঠকরা যারা রয়েছেন, ওনারা কিন্তু এই মুহূর্তে চিন্তা করবেন। কারণ আপনাদের মনে রাখতে হবে যে 20টা আসন শুরু হয়, এই এডিসির যে আসন সংখ্যা রয়েছে 20টি, সেই 20টি আসন সংখ্যা দিয়ে কিন্তু বামফ্রন্ট এক সময় ওনাদের হিসাব করতেন। গণমুক্তি পরিষদ একদম পুরোপুরি আমরা ভেবেছিলাম যে গণমুক্তি পরিষদ এখন আর এডিসিতে নেই, কিন্তু গতকালকে আমরা অনেক জনজাতি অংশের মানুষদেরকে দেখেছি, যার কারণে বোঝা যাচ্ছে যে এডিসিতে গণমুক্তি পরিষদ ওনারা কিন্তু ওনাদের কাজ বা সংগঠনের যে কাজকর্ম ওনারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। গতবার বলতে 2023 সালের যে রেজাল্ট রয়েছে, সেখানে অনেক সিটে যে ডিফারেন্স যে রয়েছে, জয়ের যে ডিফারেন্স রয়েছে বিজেপির, সেখানে কিন্তু বিজেপির কার্যকর্তাদের বা সংগঠকদেরকে এখনই চিন্তা করতে হবে, না হলে কিন্তু বিজেপির আগামী দিনে এই ভোটগুলিকে ফিল আপ করা টাফ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকে এতটুকু বলার জন্য আপনাদের সঙ্গে আমি ছিলাম এবং সারসংক্ষেপ যেটা আমার আলোচনা থেকে আমি বলার চেষ্টা করেছি, বামফ্রন্ট কিন্তু ওনাদের পুরনো জমি কিন্তু ওনারা ফিরে পেয়েছেন। বিজেপির মধ্যে একটা চিন্তার ভাঁজ ইতিমধ্যে তৈরি হয়েছে। এখন বিজেপি আগামী 2028 সালের জন্য কী ধরনের প্ল্যান বা স্ট্র্যাটেজি নেন, সেটা কিন্তু কার্যকর্তারা চেয়ে রয়েছেন। কারণ বিজেপিকে অনেক কার্যকর্তা মন থেকে ভালোবাসেন। আবার অনেকে, যখন আমি আরেকটা কথা বলার জন্য আমি ভুলে গেছিলাম, সেটা বলি আপনাদেরকে। গতকালকে অনেকে বলেছেন আমাকে যে রাজবিদা, আজকে বামফ্রন্টের এত বড় যে মিছিল বা এত বড় যে লোক সমাগম, সেখানে বিজেপির কিছু ভালো লোক রয়েছেন, ওনারা বলেছেন যে আপনারা যান, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওনারা যদি এই সকল ভালো বিজেপি কার্যকর্তারা যদি না বলতেন, তাহলে কিন্তু বামফ্রন্টের এই ধরনের যে এত লোক সমাগম হয়েছে, তার থেকে কিন্তু একটু কম লোক সমাগম আমরা দেখতে পেতাম। সেখানে কিন্তু বিজেপির ভালো কর্মীরা যারা রয়েছেন, ওনারা কিন্তু সাহায্য করেছেন এলাকায় এলাকায় কোনো না কোনোভাবে, যার কারণে এত মানুষের সমাগম হয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বাধার সম্মুখীন হয়েছে সিপিআইএম কার্যকর্তারা, রেল স্টেশন থেকে হেঁটে যেতে বাধ্য হয়েছে কর্মীরা। এমন বিভিন্ন জায়গায়, সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বিএমএস এর কর্মীরা ওনারা গাড়ি বন্ধ করে দিয়েছে, যেটা যাত্রীরা অভিযোগ করছে, সিপিএম কর্মীরা অভিযোগ করছে। সেটা যদি না হতো, আরও প্রচুর পরিমাণে মানুষ বা লাল যে ঝড়, সেটা রাজ্যের মানুষ আপনারা পরিলক্ষিত করতে। দর্শক বন্ধুরা, আজকের আলোচনা আমি এখানে শেষ করছি।
পরবর্তী আরও একটি বিষয় নিয়ে অবশ্যই আমি রাজীব আপনাদের সঙ্গে থাকব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।